তো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আগামী ১০ মে আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান প্রধানদের ভাইবা শুরু হতে যাচ্ছে এবং ভাইবাটি খুব দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে এনটিআরসি এর। আর সেজন্যই প্রতিদিন ২ ধাপে ভাইবা নেয়ার পরিকল্পনা রয়েছে, যা অলরেডি আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় ভাইবায় যেন আপনার প্রস্তুতিটা একদম সেরা হয়, সেজন্য আমি মক ভাইবা নিয়ে আলোচনা করছি। এর আগেও আমি ভাইবা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ রুলস রেগুলেশন বা প্রতিষ্ঠান চালানো সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়ার জন্য আমি বিভিন্ন রকম ভিডিও করেছি এবং প্র্যাকটিসের জন্য বিভিন্ন মক ভাইবাও করেছি। আজকে নতুন আরেকটি মক ভাইবা করতে চলেছি, যেখানে একজন সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য যে ভাইবা, সেটার আলোচনা হবে। এই আলোচনাটি আমাদের দেশের যে কোনো স্থানের যে কোনো হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষকদের জন্যই প্রযোজ্য হবে, যারা কিনা আগামীতে ভাইবা দিতে চলেছেন। তো চলুন আমরা এই ভাইবাটি নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই অবশ্যই আপনি দরজায় নক করে বিনয়ের সাথে অনুমতি চাইবেন রুমে ঢোকার জন্য, ভাইবা রুমে ঢোকার জন্য। ধরুন যে আপনার নাম আহসান হাবিব, তাহলে আপনি প্রথমেই বললেন যে, আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? তারপর চেয়ারম্যান স্যার আপনার সালাম গ্রহণ করলেন এবং বললেন, ওয়ালাইকুম আসসালাম, আসুন বসুন। যতক্ষণ না আপনাকে বসতে বলবে ততক্ষণ আপনি অবশ্যই বসবেন না। আর যখন বলবে যে বসুন, তখন আপনি বলবেন যে ধন্যবাদ স্যার, এবং বলার পর খুবই বিনয়ের সাথে আপনি বসার চেষ্টা করবেন এবং শির দ্বারা সোজা করে আপনি বসে একদম ভাইবার যে আপনার সামনে যে শিক্ষক থাকবেন তার চোখে চোখ রেখে কথা বলা শুরু করবেন। যেমন প্রথমেই ধরুন যে চেয়ারম্যান স্যার আপনাকে জিজ্ঞেস করলেন আপনার পরিচয় এবং বর্তমানে আপনি যেখানে আছেন সেখানে আপনার মূল দায়িত্বগুলো কি কি। তখন আপনি এই প্রশ্নের উত্তরটি এভাবে দিতে পারেন যে, ধন্যবাদ স্যার, আমি আহসান হাবিব। বর্তমানে আমি মিরপুরের রোটারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বর্তমান কাজের বড় অংশ জুড়ে থাকে একাডেমিক রুটিন প্রণয়ন, শিক্ষকদের পাঠদান তদারকি করা এবং প্রধান শিক্ষক মহোদয়কে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। এছাড়া আমি ছাত্র, শিক্ষক এবং ম্যানেজিং কমিটির মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করি। আপনি এভাবেই আপনার স্কুলের নামটি উল্লেখ করে এবং আপনার পোস্টটি উল্লেখ করে আপনার সেখানকার কাজ সম্পর্কে একটু বিস্তারিতভাবে বললেই আপনার পরীক্ষক সন্তুষ্ট হয়ে যাবেন বলেই আমার ধারণা। তারপর ধরুন বোর্ড মেম্বার ১ আপনাকে জিজ্ঞেস করলো যে, আপনি তো সহকারী প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেনই, প্রধান শিক্ষক হতে চাইছেন কেন? তখন আপনি এইভাবে বলতে পারেন যে, স্যার, দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা আমাকে এখন একটি প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব দেওয়ার আত্মবিশ্বাস জুগিয়েছে। সহকারী হিসেবে আমি শিখছি, কিন্তু প্রধান শিক্ষক হিসেবে আমি আমার সেই শিখনকে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করতে চাই, একটি আদর্শ ডিজিটাল ও স্মার্ট প্রতিষ্ঠান গড়ার লক্ষ্য নিয়ে আমি প্রধান শিক্ষক হতে চাইছি। এরপর ধরুন বোর্ড মেম্বার ২ আপনাকে আবার জিজ্ঞেস করলো, মিরপুর ১৪ একটি ব্যস্ত এলাকা, আপনার স্কুলে যদি স্থানীয় কোনো রাজনৈতিক চাপ আসে, ভর্তির ক্ষেত্রে বা বিধি সম্মত নয়, আপনি কিভাবে তা সামলাবেন? আপনি এক্ষেত্রে উত্তরটি এভাবে করতে পারেন, স্যার, আমি বিনয়ের সাথে কমিটির চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সরকারি ভর্তি নীতিমালার গুরুত্ব বোঝাবো। আমি তাদের জানাবো যে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় অস্বচ্ছতা থাকলে স্কুলের সুনাম নষ্ট হবে। আমি নিয়ম মেনে কাজ করে সবার আস্থা অর্জন করার চেষ্টা করব, যেন চাপের চেয়ে আলোচনা বেশি কার্যকর হয়। এক্ষেত্রে ওনার স্কুল যেহেতু মিরপুর ১৪তে অবস্থিত, তাই তাকে এভাবে প্রশ্নটা করা হয়েছে। আপনার স্কুল যদি অন্য কোনো এরিয়াতে হয়ে থাকে, অবশ্যই বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমাদের বিভিন্ন স্কুল রয়েছে এবং সেখান থেকে আপনারা ভাইবা দিতে চলেছেন। আপনাকে যখন প্রশ্নটা করা হবে, নিশ্চয়ই আপনার এলাকার উপর ভিত্তি করে প্রশ্নটা করা হবে। এইভাবে বলতেই পারে যে,
আপনার স্কুলে ভর্তির ক্ষেত্রে যদি স্থানীয় মানুষজনের বা স্থানীয় কোনো লোকজনের রাজনৈতিক চাপ আসে, সেক্ষেত্রে আপনি তা কিভাবে সামলাবেন? সেক্ষেত্রেও আপনি প্রশ্নের উত্তরটি এভাবে দিতেই পারেন। তারপর ধরুন যে বোর্ড মেম্বার ৩ আপনাকে আবার জিজ্ঞেস করছে, আপনি আইসিটিতে কতটুকু দক্ষ? আপনার স্কুলের রেজাল্ট বা ডাটাবেস মেনটেন করার জন্য আপনি কি বাইরের কারোর সাহায্য নেন? তখন আপনি এভাবে বলবেন যে, স্যার, আমি ব্যক্তিগতভাবে এমএস অফিস, বিশেষ করে এক্সেল এবং অনলাইন ডাটা এন্ট্রিতে স্বাবলম্বী। সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমি স্কুলের এমআইএস ডাটা এবং ব্যান্ড বেস ফর্ম পূরণের কাজগুলো তদারকি করি। প্রধান শিক্ষক হলে আমি পুরো স্কুলকে একটি অ্যাপে বা সফটওয়্যারের আওতায় আনার পরিকল্পনা রাখি, যেন অভিভাবকরা ঘরে বসেই সন্তানের উপস্থিতি ও রেজাল্ট দেখতে পারেন। তারপর ধরুন বোর্ড মেম্বার ১ আপনাকে জিজ্ঞেস করলো, নতুন শিক্ষাক্রম বা নিউ কারিকুলাম নিয়ে অনেকে অভিভাবক উদ্বিগ্ন। নিউ কারিকুলাম নিয়ে অনেক অভিভাবক উদ্বিগ্ন। আপনি প্রধান শিক্ষক হিসেবে অভিভাবকদের কিভাবে আশ্বস্ত করবেন? তখন আপনি বলতে পারেন, আমি নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজন করব। তাদের বোঝাবো যে মুখস্থ বিদ্যার চেয়ে দক্ষতা ভিত্তিক শিক্ষা কেন বর্তমান বিশ্বের জন্য জরুরি। হাতে কলমে শিখলে শিক্ষার্থীদের মেধার বিকাশ কিভাবে ত্বরান্বিত হয় তা আমি প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের দেখাবো। তাহলেই আশা করা যাচ্ছে অভিভাবকরা নতুন কারিকুলামের ব্যাপারে আশ্বস্ত হতে পারবেন। তারপর চেয়ারম্যান স্যার আপনাকে আবার প্রশ্ন করতে পারেন যে, প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে আপনি কি কি পদক্ষেপ নেবেন? আপনি এক্ষেত্রে এভাবে বলতে পারেন, স্যার, আমি নিয়মিত অডিট বা ইন্টারনাল অডিট নিশ্চিত করব। প্রতিটি খরচের যথাযথ ভাউচার ও রেজুলেশন বজায় রাখব এবং প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব বার্ষিক ভিত্তিতে স্বচ্ছতার সাথে স্থাপন করব। তারপর ধরুন চেয়ারম্যান স্যার আপনাকে আবার প্রশ্ন করছেন যে, আহসান হাবিব সাহেব, আপনাকে যদি আমরা নিয়োগ দেই, প্রথম ১০০ দিনে আপনার বড় একটি লক্ষ্য কি হবে? তখন আপনি বলতে পারেন যে, স্যার, আমার প্রথম লক্ষ্য হবে ৩টি। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা। ২ হলো শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে উন্নয়ন এবং ৩ নাম্বার হলো মাল্টিমিডিয়া ক্লাসরুমের শতভাগ ব্যবহার নিশ্চিত করা। তারপর ধরুন যে চেয়ারম্যান স্যার আপনাকে বলল যে, ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। তারপর আপনি অবশ্যই বলবেন যে, আপনাদেরকেও ধন্যবাদ এবং সর্বশেষ আসসালামু আলাইকুম বলে সম্মানের সাথে এবং বিনয়ের সাথে আপনি রুম থেকে চলে আসবেন। এখন গেল একটি মক ভাইবার প্র্যাকটিস। এর আগেও আমি বলেছি যে আমি বেশ কিছু মক ভাইবা নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন নিয়ম নীতি যেমন অডিট, ভাউচার, রেজুলেশন, তারপর টেন্ডার, এই সংক্রান্ত বিভিন্ন আর্থিক এবং নিয়ম নীতি নিয়ে আমি অনেকগুলো আলোচনা করেছি, যেগুলো আপনাদের ভাইবাতে অবশ্যই কাজে লাগবে বলেই আমার বিশ্বাস। ভাইবাতে এইগুলো থেকে প্রশ্ন আসবেই, তাই দয়া করে আমার সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের ভাইবা যেন খুবই ভালো হয় এবং আপনারা যেন আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন, সেই আশায় আজকে এখানেই শেষ করছি।